যে কোনো আদালতের যে কোনো একটি রায়ের হাজার রকমের আইনি ব্যাখ্যা হয় এবং পরবর্তীকালে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যে কোনো একটি আদালতের রায় অনেক সময় সেই আদালতই আবার পুনর্বিবেচনাও করেন। কাজেই কোনো একটি আদালতের রায় শুধু না, একটি সুপ্রিম কোর্টের একটি মহা গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের তার যে রায়, তার যে অবজারভেশনগুলো, সেগুলো নিয়ে গড়গড় গড়গড় করে বলে যাওয়াটা খুব বেশি সমীচীন বলে আমি মনে করি না। এতৎসত্ত্বেও এখনো পর্যন্ত রায়ের কপি আপলোড না হওয়া সত্ত্বেও একটি হিয়ারিং থেকে, কোন হিয়ারিং, আজকে সুপ্রিম কোর্টে ওই এসআইআর মামলার হিয়ারিং 4টের সময় যেমন ছিল, তেমনি মহা গুরুত্বপূর্ণ সেই মামলা যেটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে সুমোটো করা হয়েছিল এই মালদা মোথাবাড়ি ইনসিডেন্টের ব্যাপারে, সেই মামলাটিরও আজকে একই সাথে একই বেঞ্চে একই সময়ে হিয়ারিং ছিল। এই সমস্ত হিয়ারিং তার যে মোটামুটি সারমর্ম সেটাই আপনাদের সামনে এখন সংক্ষেপে তুলে ধরবার চেষ্টা করছি। রায় আপলোড হলে, সেই কপি আপলোড হলে আগামী এপিসোডগুলোতে অবশ্যই চেষ্টা করব তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা যতটা পারা যায় আপনাদের সামনে তুলে ধরতে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথম কথা, সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিংটা শুরু হলো 4:05 দিকে। সেই হিয়ারিং এ এই মুহূর্তে প্রথম দিকে যেটা ছিল সেটা হচ্ছে এসআইআর মামলার যে অ্যাডজুডিকেশন প্রসেস চলছিল সেটির ব্যাপারে তার লম্বা সওয়াল জবাব চলল এবং সেই সওয়াল জবাবে রাজ্য সরকার এদের তরফ থেকে যারা ছিলেন তারা হচ্ছেন মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মিস্টার কপিল সিব্বাল, তারপরে মিস্টার শ্যাম দেওয়ান, মিস্টার মেনকা গুরুস্বামী, এনারা ছিলেন। তেমনি অনলাইনে ছিলেন কয়েকজন অ্যাডভোকেট। কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে যারা ছিলেন মিস্টার নাইডু এবং সলিসিটর জেনারেল ভারতের তিনি মিস্টার তুষার মেহতা। কিন্তু সওয়াল জবাবটা ঠিক কি হলো? সওয়াল জবাবটা প্রথমত হলো সেটা হচ্ছে আজকে রাত্রির মধ্যে এসআইআর এর যে সম্পূর্ণ তালিকা, অ্যাডজুডিকেশনের ফাইনাল যে তালিকা যেটুকু বাকি আছে সেটা রাত 12টার মধ্যে কমপ্লিট করে দিতে হবে। তৎপরবর্তীতে ই সিগনেচারও যদি আজকে না দেওয়া যায়, অনেক ক্ষেত্রে সেটার জন্য টাইম বেশি লাগে, সেই আনফিনিশড ই সিগনেচার আনফিনিশড অবস্থা হলেও আজ রাত্রির মধ্যে এসআইআর এর অ্যাডজুডিকেশন প্রসেসের মানে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে বলে ইলেকশন কমিশন থেকে জানিয়েছেন। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কি জানালেন, যে যদি ই সাইন নাও হয় সেটা আগামী কালের মধ্যে ই সাইনটা কমপ্লিট করে দিতে হবে, কিন্তু আপলোডটা আজকে হয়ে যাবে। কাজেই অ্যাডজুডিকেশন প্রসেস নির্দিষ্ট সময়ে মানে নমিনেশন ফাইলের আগে শেষ হবে কিনা সেটা নিয়ে যে ধোঁয়াশা ছিল, এবং আমরা এই চ্যানেলেও প্রচুরবার সেই হিসাব নিয়ে আলোচনা করেছি, সেটার ব্যাপারে আজকে জানা গেল সেটা কমপ্লিট হতে চলেছে। এরপরে যে মূল ইস্যুটা ছিল সেটা হচ্ছে অ্যাপেলেট ট্রাইব্যুনাল। অ্যাপেলেট ট্রাইব্যুনালের গঠন, সেটা ফাংশনিং কিভাবে হচ্ছে সেই সমস্ত নিয়ে বিচারপতিরা যেমন জানতে চান। সেখানে রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত আইনজীবীরা ছিলেন তারা যেমন তাদের সওয়াল জবাবে প্রশ্ন মানে কিছু মূল প্রশ্ন উত্থাপন করেন। সেখানে ইলেকশন কমিশনের পক্ষ থেকেও বেশ কিছু ইন্টারেস্টিং কথাবার্তা শোনা যায়। সেগুলো কি? প্রথম কথা হচ্ছে যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল একটি নির্দিষ্ট বিল্ডিং থেকে, আমরা সকলেই জানি এর আগের রায়তে সেটা ঠিক করে দেওয়া হয়েছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্যানিটাইজেশনে, যেটা জোকাতে আছে, সেখানে সেটি হবে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত আইনজীবীরা ছিলেন বিভিন্ন পার্টির আইনজীবী হিসেবে, তারা সেখানে আবেদন করতে থাকেন মূলত যে বিষয়টায় যে ফ্রেশ ডকুমেন্ট যাতে ওখানে সাবমিট করা যায়। অনলাইনে 1000টা মাত্র শব্দ ওখানে লেখা যাচ্ছে তার ইস্যুটার ব্যাপারে। সেখানে মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চের
প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মাননীয় জয়মাল্য বাগচি বলেন যে 1000টা শব্দের মধ্যে যথেষ্ট নিজের বিষয়টাকে প্রকাশ করে দেওয়া যায়। এরপরে সওয়াল জবাবটা চলে যায় যে ওই যে ডকুমেন্ট, ফ্রেশ ডকুমেন্ট দেওয়ানি, তখন মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা যারা ছিলেন ইনক্লুডিং মাননীয় জয়মাল্য বাগচি, মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, তারা প্রশ্ন করেন যে আপনি যদি এরকম ডকুমেন্টের কথা বলেন যে যার জন্ম হয়েছে 1990 সালে, তার জন্ম সার্টিফিকেটটা 2025 সালে, এইটা যদি আপনি একটা বলেন যে ফ্রেশ ডকুমেন্ট, সেটাকে তো মানা যায় না। আর এইরকম যদি ফ্রেশ ডকুমেন্টের বিষয় করতে হয় তাহলে প্রসেসটা অনেক বিস্তারিত একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। অলরেডি আমরা সেটা নিয়ে অ্যাডজুডিকেশন করেছি এবং ইলেকশন কমিশনে বললেন অ্যাডজুডিকেশন প্রসেসে তো একটা ফিল্টার কাজ করা হয়েই গেছে। এ তৎসত্ত্বেও প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের মাননীয় জয়মাল্য বাগচি বলেন যে আমরা মোটামুটি যে এটা ধরে নিচ্ছি যে 28 তারিখে যে ফাইনাল লিস্ট বেরিয়েছে সেটাকেই ফাইনাল আমরা ধরে ইলেকশনের যে কাজ, সেই কাজটা বা ইলেকশনের যে আইন আছে সেটাকে মোটামুটি ধরছি। কিন্তু আমরা চেষ্টা করছি যে এখানে যাতে পার্টিসিপেন্টটা মানে ভোটারের পার্টিসিপেন্টটা তাকে ম্যাক্সিমাইজ করা যায়। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলেছি যে আইনের এই অবজারভেশনগুলোর প্রতিটি নানান রকম চুলচেরা ব্যাখ্যা হতে পারে, প্রশ্নও থাকতে পারে। আমাদেরই এই রায়গুলো নিয়ে অনেক কিছু প্রশ্ন আছে, কিন্তু আগে কি ঘটলো সেটার সংক্ষিপ্ত বিবরণ যদি আপনাদেরকে না দেওয়া হয় সেটাও ভুল হয়। এর পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে এই ডকুমেন্ট সাবমিশন কি শুধুমাত্র কলকাতাতেই দেওয়া যাবে? এইখানে রাজ্য সরকারের তরফ থেকে যারা যারা ছিলেন, অন্যান্য পার্টি হিসেবে ছিলেন যারা, তাদের তরফ থেকে আবেদন করা হয় যে এটা জেলা অফিস থেকে, এসডিও অফিস থেকে, বিডিও অফিস থেকে, এগুলোর থেকেও জমা নেওয়া হোক এবং সেখানে যেন ফ্রেশ ডকুমেন্ট জমা দেওয়া যায়। এখানে খুব ইন্টারেস্টিংলি একটা প্রসঙ্গ উঠে আসে, মাননীয়া মেনকা গুরুস্বামী সেটা তোলেন যে শান্তিনিকেতনে নন্দলাল বসুর একজন আত্মীয় আছেন, যিনি 80 বছর বয়স, তার নামও আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল বা সেটা বাদ পড়েছে এবং তার অ্যাপিলটা যেন ভাবা হয়। তা সেক্ষেত্রে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেটা নির্বাচন কমিশনকে বলেন যে সেটা যেন ইমিডিয়েটলি সে ব্যাপারে একটা দেখার ব্যবস্থা করেন এবং সেটা ভোটের আগেই যেন হয় এবং সেটা যাতে সাপ্লিমেন্টারি লিস্টে সেটা এন্ট্রি হয়। কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোর পর যে প্রশ্নগুলো অধরা থেকে যাচ্ছে বা আপনারা জানতে চাইছেন সেটা হচ্ছে এই যে না, এখানে ওই যে এসআইআর শেষ হচ্ছে না বলে ভোট পিছিয়ে যেতে পারে যে আশঙ্কার জায়গাটা ছিল, বা এসআইআর এর যদি নাম বাদ পড়া নাম অ্যাপলেট ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা অবস্থাতে ভোটাধিকার যাতে খর্ব না হয়, তারাও যাতে ভোট দিতে পারেন, এই সূত্র ধরে যে ভোট পিছিয়ে যেতে পারে এবং তার ফলবশত রাষ্ট্রপতি শাসন হতে পারে। আজকে সুপ্রিম কোর্টের বিচারের যে রায় বা ধারা দেখলাম বা তাদের যা টেন্ডেন্সি দেখলাম, এখনো পর্যন্ত তো অন্তত সেটার কোনো রকম সম্ভাবনা আর এই মুহূর্তে থাকলো না। তার কারণ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন যে এই যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো যাচ্ছে, এই সাপ্লিমেন্টারি লিস্ট ফ্রিজ হয়ে যাবে, মানে ক্লোজ হয়ে যাবে আজকে রাত্রি 12টার পর। এবং ওই আর একটা যেটা আছে যে মানে এমনিতেই তো ধরুন দুটো ধাপে দেওয়া হয়েছিল, তো সবটাই যদি শেষ হয়ে যায় তাহলে আজকে রাত্রি 12টার পর নির্বাচন কমিশন বলেই দিল যে সব কাজটাই কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে ওই রোলটা কিন্তু ফ্রিজ হয়ে যাচ্ছে বলে এখনো পর্যন্ত আমরা যেটুকু বুঝতে পেরেছি। তাহলে অ্যাপলেট ট্রাইব্যুনালে যে সমস্ত আবেদনগুলো হচ্ছে তাদের নাম যাতে ওঠানো যায়, সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত আইনজীবীরা ছিলেন, মিস্টার শ্যাম দেওয়ান, মিস্টার কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা আপিল করতে থাকেন, মিস্টার কপিল সিব্বাল আবেদন করতে থাকেন যে ভোটের আগের দিন পর্যন্ত যে সমস্ত অ্যাপলেট ট্রাইব্যুনালে যে সমস্ত নামগুলো ধরা যাক যোগ্য হিসেবে যদি একজন দুজনও, এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে 100 জনও যদি ধরা যায় যে হ্যাঁ তারা পাশ করেছে, তাদের নামটা যেন ওই রোলে এন্ট্রি দেওয়া হয়, যেটা মানে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ যেটা জানালেন যে সেটা সম্পর্কে কিন্তু তারা খুব একটা এই মুহূর্তে ইন্টারেস্টেড নয়, যে সেটা একটা অনগোয়িং প্রসেসের মধ্যে থাকবে। এবার পড়ে থাকলো যে অংশটা, সেটা হচ্ছে আরো ইন্টারেস্টিং এবং সব থেকে সবার
আগ্রহ ছিল যেটা, সেটা হচ্ছে এই মোথাবাড়ি কাণ্ড। মালদা মোথাবাড়িতে যে সিনিয়র জাজেদের এই কি বলবো এসআইআর জাজেদের ওপরে যে ঘটনা, অবর্ণনীয় ঘটনা ঘটেছে, তাদের ঘেরাও করে রাখা হয়েছে, এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সুমোটো মামলাতে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেই তদন্ত রিপোর্ট আজকে ওখানে পেশ করলেন এবং এনআইএ এর তরফ থেকে আধিকারিক সোনিয়া সিং সেখানে উপস্থিত ছিলেন, এবং যাদেরকে তলব করেছিলেন সুপ্রিম কোর্ট, যে চিফ সেক্রেটারি, ডিজিপি, এনারা সমস্ত অনলাইনে উপস্থিত ছিলেন আজকে। তাদের তরফ থেকে যে আইনজীবী, তারা তাদের যে কমপ্লায়েন্স রিপোর্টগুলো সেখানে পেশ করেন। কিন্তু এখানে ইন্টারেস্টিংলি একটা কথা মাঝখানে বলতে ভুলে গেছিলাম, যে এসআইআর মামলাতে যখন হিয়ারিংটা হচ্ছিল তখন কিন্তু মিস্টার নাইডু এবং তুষার মেহতা সলিসিটর জেনারেল, তারা একটি ট্যাব থেকে ট্যাব এনে দেখান এবং দেখান যে এই প্রসেসগুলোতে রাজ্যের তরফ থেকে কি পরিমাণ অসহযোগিতা করা হচ্ছে এবং কি ধরনের পরিস্থিতি তাদেরকে ফেস করতে হচ্ছে এই অ্যাডজুডিকেশন প্রসেসে, এবং সেটা অ্যাপেলেট ট্রাইব্যুনালেও হতে পারে কিনা তারা ভয় পাচ্ছেন। সেই সূত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হুমকি, যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে কিভাবে বাধা দিতে হবে, মহিলাদের যেভাবে উস্কানি দিচ্ছেন, তার ক্লিপিং, এবং যে মহিলা বিচারপতি যিনি আর্তনাদ করছেন ওই রকম একটা অবস্থাতে রাত্রিরে প্রাণ ভয়ে, যে হাইকোর্ট আমার সন্তানে, আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানকে আপনারা দেখবেন, এই দুটি রিপোর্ট, এই পুরো ট্যাবের যে ক্লিপিংটা, সেটা প্রধান বিচারপতি সূর্যকান্তের হাতে তারা প্লেস করেন, এবং সেখানেই কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলছেন এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। ধর্মবতার যখন সেটা সাউন্ড বাড়িয়ে শোনাতে বলা হয় তখন সেখানে তারা আপত্তি জানান, না না এটা ঠিক হচ্ছে না, সাউন্ডটা বাড়াবেন না দয়া করে, সাউন্ডটা বাড়াবেন না দয়া করে। কিন্তু প্রধান বিচারপতি এদের আপত্তিকে সরিয়ে দিয়ে সমস্ত ক্লিপিংটাই বসে বসে শোনেন। কিন্তু এই শোনার পরে তিনি এই ব্যাপারটাতে আর কোনো মন্তব্য করেননি, যেটা আর মানে কি বলবো প্রতিফলন দেখা গেল খানিকটা যখন পরের কেসটা উঠল, যে সুমোটো কেস, যেটা নিয়ে আলোচনা করছিলাম, মালদা মোথাবাড়ির যে কেসটা, সেখানে প্রধান বিচারপতি ডিজিপি এবং মুখ্য সচিবকে জিজ্ঞাসা করেন যে মুখ্য সচিব আপনার ফোনে কেন পাওয়া যায়নি। তখন মুখ্য সচিব বলেন যে বেলা 2টো থেকে 4টে পর্যন্ত আমি বিমানে ভ্রমণ করছিলাম, দিল্লিতে একটা মিটিংয়ে ছিলাম, সেই কারণে ফোনে হয়তো পাওয়া যায়নি। তারপরে তিনি বলেন যে আমার ফোন যথেষ্ট কানেক্টিভিটি ভালো, স্পেশাল কানেকশন আছে। কিন্তু জয়মাল্য বাগচি মাননীয় বিচারপতি তিনি বলেন যে এমনই কানেকশন আছে যার জন্য আমরা পাচ্ছি না, অন্তত আপনার নাম্বারটা অ্যাভেলেবেল রাখা উচিত, ইত্যাদি ইত্যাদি খানিকটা ভর্ৎসনা করেন আমার দেখে যা মনে হয়েছে। এবং ডিজিপিকে বলেন যে এমনটাই যে আপনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তার নির্দেশকে অমান্য করছেন, যে অত ঘন্টা কোনো রেসপন্স করলেন না। তার আইনজীবী কিছু বলবার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রধান বিচারপতিরা যে সম্পূর্ণ অসন্তুষ্ট সেটা তাদেরকে সম্পূর্ণভাবে বসে থেকে ভর্ৎসনা করেছেন। কিন্তু এরপরে যে অংশটা ঘটল সেটা হচ্ছে একটি ফাইল কমপ্লায়েন্স রিপোর্ট, যেটা মিসেস সোনিয়া সিং এনআইএ এর তরফ থেকে জমা দিলেন, এবং নির্বাচন কমিশনের তরফ থেকেও যে অভিযোগপত্রটা জমা দেওয়া হয়েছিল তাতে একটি নির্দিষ্ট প্যারাতে উল্লেখ করা ছিল যে কারা কারা অ্যারেস্ট হয়েছে। সেখানে এই যে মুখাক্কুরেল হুসেন, সম্ভবত নামটা আমি একটু মিস করছি হয়তো, এবং আরেকজনের নাম ইলেকশন কমিশন এবং এনআইএ থেকে বলা হলো। কিন্তু ওখানেই প্রধান বিচারপতি একটি ওই কমপ্লায়েন্স রিপোর্টটা বা স্ট্যাটাস রিপোর্ট তদন্তের, সেটা পড়তে গিয়ে বললেন একটি প্যারাতে, সম্ভবত 20 নম্বর কোন একটি প্যারা, সেখানে গিয়ে বললেন যে আচ্ছা এই যে মূল যে উস্কানিদাতা, যেখান থেকে মূল উস্কানিটা আসছে, ইনি কেন অ্যারেস্ট হননি এখনো। তখন এনআইএ এর তরফ থেকে বলার চেষ্টা হলো যে না তদন্ত চলছে, সেটা দেখছি। মিস্টার রাজু ছিলেন তাদের তরফ থেকে, সম্ভবত হ্যাঁ রাজুই ছিলেন, মিস্টার রাজু। তা তিনি বললেন এই ইনভেস্টিগেশন চলছে। তখন প্রধান বিচারপতিরা বলে দিলেন যে এই ইনভেস্টিগেশনে কোন রকম
ছাড় কিন্তু কিছু নেই, সকলকেই এনআইএ তাদের যাকে ইচ্ছা করবে তাকেই কিন্তু এনআইএ জেরা করতে পারে। এবং যারা অ্যারেস্ট হয়েছে, রাজ্য পুলিশের যিনি পক্ষ থেকে, যিনি ডিজিপির পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছিলেন আইনজীবী, তাকে জিজ্ঞাসা করলেন যে তাদের কি কাস্টডি হ্যান্ডওভার করা হয়েছে পুলিশ কাস্টডি থেকে, আইদার জেল কাস্টডি অথবা এনআইএ কাস্টডি। তখন তিনি সেটা বলতেই পারছেন না তথ্যটা। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বললেন ইমিডিয়েটলি এই কাস্টডিটা এনআইএ এর হাতে হ্যান্ডওভার করতে হবে। এখন এই যদি পুরোটা মোটামুটি বোঝা যায়, হ্যাঁ আরো একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে এনআইএ কে এবার সমস্ত ধরনের যে স্ট্যাটাস রিপোর্টগুলো সেগুলো কলকাতাতে যে এনআইএ আদালত আছে সেখানে তাদের কাছে জানাতে হবে। স্পেশাল তাড়াহুড়োর দরকার নেই, কিন্তু একদম তারা বলে দিচ্ছেন যে এটা যে একটা সুপরিকল্পিত দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে মানে ওয়েল অর্গানাইজড একটা বিষয়, সেটা সুপ্রিম কোর্ট জানে। এবং ওনাদের ওই হাতে যে স্ট্যাটাস রিপোর্টটা ছিল সেটা থেকেও তারা বুঝতে পেরেছেন, এবং ওনারা চান এর একদম রুটে গিয়ে যেন তদন্তটা এনআইএ করে। সংক্ষেপ ধারা বিবরণী যদি আপনারা বলেন, যতটা পারলাম ওই দীর্ঘ হিয়ারিং এর সংক্ষিপ্ত ধারা বিবরণী আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই রায় আপলোড হলে এর সূক্ষ্ম দিকগুলো আরো তুলে ধরবার আপনাদের কাছে চেষ্টা করব। কিন্তু এখানে প্রশ্ন যেগুলো থেকে যাচ্ছে যে এত বাইরে যারা এত কথা বলছেন রাজ্য সরকারের তরফ থেকে, নাম কেটে দেওয়ার উদ্দেশ্য, এত যে হুমকি মুখ্যমন্ত্রীর, আজকে হুমকিটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বসে বসে চেয়ারে শুনেছেন। এবং ওনারা যে অভিযোগগুলো দিনের পর দিন ধরে করে চলেছেন, নির্দিষ্ট কমিউনিটির নাম কেটে দেওয়া হচ্ছে, মহিলাদের নাম কেটে দেওয়া হচ্ছে, জোর করে এসআইআর প্রসেস, এনআরসির মতো কি যেন বলে যে কি ক্যাম্প তৈরি করে বন্দি করে ফেলবে লোকেদের, ইত্যাদি ইত্যাদি ছয়লাভ করে দিচ্ছেন যে মিথ্যা অভিযোগগুলোর একটা অভিযোগ আজকে সুপ্রিম কোর্টে এনাদের কোনো আইনজীবী তুললেন না। এবং এর পরবর্তীতে পাশাপাশি আর একটা কথা বলে রাখি যে এই যে এনআইএ তদন্ত, সলিসিটর জেনারেল মিস্টার রাজু, তুষার মেহতা এবং মিস্টার নাইডু তার তরফ থেকে যথেষ্ট অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছিলেন জিনিসগুলোকে প্লেস করবার জন্য। কিন্তু আরো যে সংগঠিতভাবে পুরো ইস্যুটা, রাজ্যের সামগ্রিক সিচুয়েশন যে কি ভয়ঙ্কর একটা অরাজক সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে, সেই জিনিসটা আরো বেশি করে তোলা উচিত ছিল বলে আমাদের মনে হয়েছে, যেটা আমাদের কাছে একটু মিসিং লেগেছে। পাশাপাশি প্রধান বিচারপতির আসল যে মন্তব্যটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট লেগেছে, যেটা দিয়ে এই অনুষ্ঠান শেষ করব, সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি এই মুখ্য সচিব, ডিজিপি এদের সাথে যখন কথা বলছিলেন এবং রাজ্য পুলিশের তরফ থেকে যিনি দাঁড়িয়েছিলেন আইনজীবী, একটি লাইন, একটি কথা খুব ইম্পর্টেন্ট লেগেছে যে পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা পলিটিসাইজড হয়ে গেছে। এটা হলে তো ভয়ঙ্কর অবস্থা, মানে পুরো যে আমাদের প্রশাসন সেটা রাজনীতিকরণের মতো হয়ে চলছে, সেটা হলে কি করে হবে, এই নিয়ে তাদের ক্ষোভ আছে। আগামী হিয়ারিং এর ডেট যেটা পড়বে সেটার দিকে আমরা তো অবশ্যই তাকিয়ে থাকবো। যদিও তারা বলেছিলেন আর হিয়ারিং এর কি আছে, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বল তারা বলেছিলেন যে অ্যাডজুডিকেশন, এই অ্যাপেলেট ট্রাইব্যুনাল কিভাবে চলে সেটা অন্তত নিয়ে খানিকটা কথাবার্তা যদি বলা যায়। এই হচ্ছে মোদ্দা কথা। তাহলে ভোটের মতো চলবে যেভাবে, যে তারিখে চলার কথা, যদি না এর মাঝখানে আর কোনো রকম অবজেকশন আসে। এবং আগামী দিন কি অপেক্ষা করে আছে বাংলার মানুষের কপালে, সেটা আমাদের ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকতে হবে। এই অনুষ্ঠানটা এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের সুচিন্তিত মতামত পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা সেগুলো পাঠান এবং একটু শেয়ার করুন, যাতে একটু উঁচু লেভেল পর্যন্ত এই এপিসোডগুলো আপনার সঙ্গে আপনাদের কমেন্টগুলো যাতে সেখানে গিয়ে পৌঁছয়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।